হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস। আর আজকে কিন্তু একটু আগেই তোমরা জানো যে যে মিসলিনিয়াস পরীক্ষার রেজাল্ট সাম্প্রতিককালে বেরোলো তার কিন্তু মেন্সের ডেটও ঘোষণা হয়ে গেছে। এটা বড় রকমের ধাক্কা, তার কারণ তোমরা জানোই যে অ্যাজ ইউজুয়াল পিএসসি কিন্তু বেশি সময় দেয় না, এবং সেই নিরিখে ডেট ঘোষণা হয়ে গেল যে 31শে আগস্ট পরীক্ষাটা হবে। 31শে আগস্ট এই বছর পরীক্ষাটা হবে রোববার, এবং টানা গুঁতো মেরেছে একই দিনে পরপর তিনটে এক্সাম। সকাল 9টা থেকে শুরু, 10:30 অবধি পেপার 1 অর্থাৎ ইংরাজি পেপার। তারপরে 11:30 থেকে একটা বাংলা বা হিন্দি বা উর্দু বা নেপালি বা সাঁওতালি, যার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা পেপার 2। এবং থার্ড যে সেশনটা, থার্ড পেপার, সেটা হচ্ছে 2:30 থেকে বিকেল 5টা, সেটা হলো জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। তো খুব চাপের জায়গা, কারণ আজকে যে সময়তে ডেট ঘোষণা হলো এক্সাম কবে হবে, সেইখান থেকে দেখতে গেলে মোটামুটি আমরা মাত্র 6টা সপ্তাহ পাবো, 6 উইকস। 6খানা সপ্তাহে তোমাকে একদম দারুণভাবে প্রিপারেশান নিতে হবে, ঠিক। এবং বেশ বড় রকমের ধকল যাবে পরীক্ষার দিনকে। তার কারণ প্রথম 1.5 ঘন্টা ইংরাজি পেপার, একটা ব্রেন স্টর্ম যাবে। তারপর 11:30 থেকে একটা আরেকটা ব্রেন স্টর্ম যাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য, বাংলা বা অন্যান্য ভাষাগুলোর জন্য। এবং তারপর যখন এনার্জি ডাউন হওয়া শুরু হবে, ওই 2:30 থেকে 5টা, 2.5 ঘন্টা সময় ঠিকই, কিন্তু জেনারেল স্টাডিজ এবং ম্যাথ তার ব্রেনটাকে ঠিকঠাক করে কাজে এবং সেই ক্ষিপ্র গতিতেই লাগাতে হবে, কারণ তোমাদের মেনলি কিন্তু সেখানে বাংলা ইংরেজিতেই মেন এনার্জি দিয়ে দিতে হচ্ছে। তো সেই নিরিখেই, যেখানে জিএস পেপার নিয়ে বহু লোকজন যোগাযোগ করছো, সেই নিরিখেই কতগুলো কথা বলে দিই। এবং তোমরা জানতে চেয়েছিলে যে স্যার একটু ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিন, তো সেই নিরিখেই বাবা আমি তোমাদের আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক, একটু ফোনটা রাখো, একটু ইম্পর্টেন্ট টপিক তোমাদের বলে দিই, যেগুলো আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য, এবং খুব ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। চেষ্টা করো পারলে সেগুলো কভার করে যেতে। আমি বলছি না এইগুলোর থেকেই পরীক্ষায় আসবে, কারণ ওরমভাবে তো বলা যায় না, কিন্তু এবছরের সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে এইগুলো। পারলে এগুলোকে অবশ্যই কভার করে যেও। কী কী টপিক? সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক জিএস এর জন্য আমি পরপর তোমাদের লিখে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দিচ্ছি, যেগুলো তৈরি হয়ে অবশ্যই যাবে। 1 নম্বর, অপরাজিতা বিল। দেখে যেও, বা প্রাসঙ্গিকভাবে আসতে পারে ওমেন সিকিউরিটি। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ডিজিটাল অ্যারেস্ট যাকে বলা হয়, তার একটা আপডেট ভার্সন বলা যেতে পারে, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। এর মধ্যে একটু ইনক্লুড করে নিও, এটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। এই বিষয়টা, ডিজিটাল অ্যারেস্ট এই বিষয়টা ইনক্লুড করে নিও, এর সঙ্গে অ্যাড অন করে নিও, এবং তার সঙ্গে অ্যাড অন করে রেখে দিও, সেটা হচ্ছে সাইবার থ্রেট, সাইবার সিকিউরিটি, সব অ্যাড অন করে রেখে দিও। মূল পয়েন্টটা হচ্ছে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। আফটার দ্যাট আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যেটা নিয়ে তোমরা বেশি ভরসা করো, যেটা কিন্তু বেশি করে কেস খাবে, তার কারণ তথ্য জোগাড় করা ইম্পর্টেন্ট নয়, তথ্যগুলোকে ইন্টারপ্রেট করে নিজের মধ্যে অ্যান্সারে লেখা সেটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ChatGPT প্লাস AI চ্যালেঞ্জ। আচ্ছা, এর সঙ্গে একটা অ্যাড অন করে রেখে দিও, ডিপফেক।
যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি, দেখো প্লেলিস্টে চলে যাও, আমাদের সমস্ত রকম ক্লাস দেয়া আছে, তো সেগুলো দেখে নিও অবশ্যই। কীভাবে বলা হচ্ছে যে কী করে মোল্ড করতে বা কী করে ভাবনা চিন্তা করতে, সেগুলো বলে দেওয়া হয়েছে অলরেডি। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট 4 নম্বর, সেটা হচ্ছে ইন্ডিয়াস পোটেনশিয়াল ব্লু ইকোনমি। কাটতে গেল, পরের পেজে নিয়ে যাও। নেক্সট 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। দু 2020। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অফ ওমেন। ঠিক আছে, এখানে ইনক্লুড করে রাখতে পারো অ্যালাইড একটা পয়েন্ট, সেটা হচ্ছে ওমেন রিজার্ভেশন বিল 2023। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা আইন, বিএনএস আর বিএনএস। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে আমার মনে হয়েছে ইউনিফাইড পেনশন স্কিম। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হয়েছে মণিপুর এথনিক কনফ্লিক্ট। বিস্তারিত ক্লাস করে দেওয়া আছে, প্লেলিস্ট চলে যাও, যারা নতুন বা যারা দেখোনি তারা দেখে নিও। 9টা পয়েন্ট বলে দিলাম। 10 নম্বর পয়েন্ট, লক্ষ্মীর ভান্ডার। এগারো নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট। ইসরায়েল প্যালেস্তাইন কিন্তু, ঠিক আছে। নেক্সট ওয়ান নেশন ওয়ান ইলেকশন। নেক্সট ডেসক্রিপটিভের জন্য ইম্পর্টেন্ট জিএস বলে মনে হচ্ছে আমার ওয়াকফ বিল, বা এটাকে আমরা উম্মিদ আইন বলছি। বিল বা অ্যাক্ট। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট বলে মনে হচ্ছে প্রিবি কালচার। প্রিবি কালচার তার সঙ্গে সোশ্যাল ওয়েলফেয়ার বা ওয়েলফেয়ার, প্রিবি কালচার, প্রিবি অ্যান্ড ওয়েলফেয়ার। ঠিক, নেক্সট। আচ্ছা, আরো কতগুলো জিনিস লাগবে, একটু পেজ এড করে দাও বাবা। ঠিক আছে, সমস্যা নেই, একটু ডিলিট করে দাও।
আরেকটা স্লাইড নিয়ে নাও, কপি করো, আরেকটা স্লাইড নিয়ে নাও। আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি যেগুলো আমাদের কাজে লাগতে পারে পরীক্ষার জন্য। 14খানা পয়েন্ট বলে দিলাম, 14খানা টপিক, আর 2খানা টপিক আমি অ্যাড করব। 15 নাম্বার পজিটিভ সেকুলারিজম। নম্বর পয়েন্ট রেল সেফটি ইস্যু। যে কটা পয়েন্ট বললাম আগের বিষয়গুলোতে যাও, একটুখানি আগের বিষয়গুলোতে যাও। আমি আরেকবার করে দিচ্ছি, একটুখানি রিপিট, ভালো করে দেখে নাও, মন দিয়ে ভালো করে দেখে নাও। 1, অপরাজিতা বিল, ওমেন সিকিউরিটি ইস্যু। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023, তার সঙ্গে অ্যাড অন হয়ে যাবে ডিজিটাল অ্যারেস্ট অফ সাইবার সিকিউরিটি বা সাইবার থ্রেট ইস্যু। দেন চ্যাটজিপিটি অ্যান্ড এআই চ্যালেঞ্জেস বা ডিপফেক ইস্যু, এগুলো থাকবে। 4 নম্বর ইন্ডিয়াস পোটেনশিয়াল ব্লু ইকোনমি। নেক্সট ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট অফ ওমেন, সেখানে ওমেন রিজার্ভেশন বিল 2023 ইনক্লুড বিএনএস অ্যান্ড বিএনএসএস। নেক্সট ইউনিফাইড পেনশন স্কিম, এবং 9 নম্বর হচ্ছে মণিপুর এথনিক কনফ্লিক্ট। 10 নম্বরে লক্ষ্মীর ভান্ডার। 11 নম্বরে ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট। 1 নেশন 1 ইলেকশন। 13 নম্বরে ওয়াকফ বিল বা উমিদ বিল। আর 14 নম্বরে ফ্রিবি কালচার অ্যান্ড ফ্রিবি অ্যান্ড ওয়েলফেয়ার, যেটা দ্বন্দ্বগুলি যায়। আর একটা হচ্ছে পজিটিভ সেকুলারিজম। আর 16 নম্বর রেলওয়ে সেফটি ইস্যু। আমার মনে হচ্ছে যদি বলা হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো কি হতে পারে, স্টার মার্ক করা যে পয়েন্টগুলো সেগুলো সব এই 16টার মধ্যে রয়েছে। আমার ধারণা যে এগুলো সব থেকে ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে। এগুলো করে অবশ্যই দেখে যেতে থাকবে, অবশ্যই দেখে যাবে। এরপর যদি তোমাকে বলা হয় যে স্যার কিছু কি আর কোনো পয়েন্ট মিস যাচ্ছে না, অনেকে অনেক কিছু বলবে, তো সেই জন্য কিছু ওই বলে না প্ল্যান বি রাখা, কিছু পয়েন্ট আমি রেখেছি, এবং সেটাও বেশি না, 4টে পয়েন্ট রেখেছি, দেখে যেতে পারো। সেটা হচ্ছে ইন্ডিয়া মালদ্বীপ রিলেশন। ইন্ডিয়া মালদ্বীপ রিলেশন। 2 নম্বর ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনটা কাজের কাজ নয়, তাও দেখে যেও। এগুলো সবই সাব ক্যাটাগরির মধ্যে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। নেক্সট হচ্ছে তোমার রাশিয়া ইউক্রেন ইস্যু। রিলেশন হোয়াট এভার কল্ড। আর আরেকটা আমার মনে হচ্ছে ডাইনামিক জায়গা থাকতে পারে, সেটাকে আমি 4 নম্বর পয়েন্ট দিচ্ছি, একটু দেখে যেও। সেটা হচ্ছে COP29 অর এর সঙ্গে সম্পর্কিত যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোম্যাসি। এখানে ইন্ডিয়ার ভূমিকা কি অ্যান্ড ওয়ার্ল্ড পলিটিক্সের ভূমিকা কি, ঠিক আছে? তো এই পয়েন্টটাকে একটু আলাদা করে দেখে যেও। ক্লাইমেট চেঞ্জ ডিপ্লোম্যাসি আলাদা করে দেখে যেতে পারো, বাদ বাকিগুলো মনে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ। তো 16খানা পয়েন্ট যে টপিকগুলো তোমাদের দিলাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে, অবশ্যই দেখে যেও। অপরাজিতা বিল, ওমেন সিকিউরিটি ইস্যু, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, ChatGPT, AI, very much important. তার সঙ্গে ইউনিফাইড স্কিমটাও দেখে যেও। এগুলো সব কটাই 16খানা টপিক যেগুলো বললাম বাবা, সে কটা সবকটাই আমার মনে হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। একটু সবকটাই কিন্তু কভার আপ করে যেও, ঠিক? তো আরেকবার জানিয়ে রাখি, অনেকে অনেক কথা বলবে বাবা, ব্যবসা করি এ করি সে কথা বলবে, আমার কিছু যায় আসে না তাতে,
কারণ তোমরা চাকরি পাওয়ার পরে এমনটা ভাব করো না যে তোমরা বিনা পয়সার জন্য চাকরি করে দেবে কাউকে। ন্যাকা কথা বলে আমাকে লাভ নেই, যদি মনে হয় কড়া কথা বলছি কড়া কথা বলছি, ঠিক আছে? তো কারণ একজন শিক্ষকের যা পারিশ্রমিক না দাও সেই পারিশ্রমিকটা নিচ্ছি, কথা বলে লাভ নেই। আর একটা কথা, যে পেইড ব্যাচগুলো চলছে সেই পেইড ব্যাচে পরিষ্কার কথা যে ভাই তুমি খাটবে, তোমাকে অ্যান্সার চেক করাতে হবে, ঠিক আছে? এবং সেই খাটাখাটনি অ্যান্সার চেকিংটা এরকমটা জানানো হয় 10খানা জায়গাতে তুমি টুকরে নিয়ে আসছো আর তোমাকে চেক করে দিচ্ছি। আমরা ওই রকম চেক করতে চাইছিই না। আমরা চাইছি যে তুমি টুকে নিয়ে আসো, তাতে কোনো আপত্তি নেই, তো তুমি নিজে সেটাকে টাইম ধরে লিখে 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 একটা জায়গায় নিয়ে যাও এবং অ্যান্সার রাইটিং বারবার করে, যেটা বলছি যে তার ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটের মধ্যে নিজেকে ইনপুট করো। তার কারণ ওই যে বললাম, তাকিয়ে দেখো যে রুটিন তোমাদের দিয়ে দিয়েছে পরীক্ষায়। আমি আবার বলছি, প্রথম দিককার পেপারগুলো তো তোমরা তাও বাংলা ইংরেজির জন্য প্র্যাকটিস করে করে তাও টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে এবং এনার্জিও থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে শেষ যে পরীক্ষাটা জিএস পেপার, সেখানে সবার এনার্জি ফল করবে এবং সেখানে দেখে লাগছে 2.5 ঘন্টা, কিন্তু সময় আসলে কিন্তু 2.5 ঘন্টা মানে 150 মিনিট। এবং বড় সড়ো চাপ এখানটা আমি বারবার করে বলছি, কারণটা কি, একে তোমার এনার্জি ফল, দ্বিতীয় কথা হচ্ছে 10 মিনিট তোমার ওই এনার্জি টানতে বা পরিবেশ পরিচিতি করতে তোমার চলে যায়, পড়ে থাকবে তোমার 140 মিনিট। 140 মিনিটের মধ্যে তোমার আবার অ্যারিথমেটিক পোর্শনটা রয়েছে, যেখানে তোমার 10টা অঙ্ক 5 নাম্বার করে রয়েছে। 10টা অঙ্ক তোমার যদি 5 মিনিট করেও নাও ডেসক্রিপটিভ লেখার জন্য, তাহলে তোমার 50 মিনিট চলে যায়, পড়ে থাকে 90 মিনিট। এই 90 মিনিটকে তোমাকে ব্যবহার করতে হবে দুই ধরনের ডেসক্রিপটিভ লেখার জন্য জিএসএ, যেখানে পার্টিকুলার জিএস যে 50 নাম্বার রয়েছে ডেসক্রিপটিভ আকারে, সেখানে 3টে কোশ্চেন আছে। আর জিএস যে 25টা কোশ্চেন তোমার থাকে শর্ট কোশ্চেন, সেখানে তোমার 2 নাম্বার করে রয়েছে, 25টা কোশ্চেন রয়েছে। তুমি যদি 2 নাম্বারের কোশ্চেনগুলোকে তুমি 2 মিনিট করেও নাও, তাহলেও তোমার 50 মিনিট চলে গেল এখানে। তাহলে এই 90 থেকে 50 মিনিট যদি বাদ দিয়ে দাও, তাহলে তুমি অ্যাকচুয়ালি 40 মিনিট পাবে শুধুমাত্র এই 3খানা লেখার জন্য। হিসাবে কথা বলো বাবা, ওসব ভুল বলা কথা বলে লাভ নেই। তাহলে 40 মিনিটকে তুমি 3 ভাগ করো, গড়পথে তুমি কত করে পাচ্ছ সময়? 12 থেকে 13 মিনিট। তোমার ভাবতে হচ্ছে ফ্রেমিং তোমার যদি না থাকে, তথ্যগুলোকে তুমি কি করে বসাবে বাবা? তথ্যগুলোকে তুমি কি করে বসাবে? তো সুতরাং তার জন্য টাইম ধরে লেখালেখিটাই করতে হবে। টাইম ধরে, সেটা বাংলা হোক, ইংরাজি হোক, অঙ্ক হোক, জিএস পেপার হোক। টুকে নিয়ে আসলাম চ্যাট জিপিটিতে করে দিল, ওইসব গল্প শুনে লাভ নেই। তুমি কি লিখছো সেটাকে বরং চেকিংয়ের ব্যাপার থাকে, এবং সেই লেখাটা টোকা লেখা নয়, নিজেকে উত্তরণ করার জন্য লেখা, তবেই সেটা চেক হবে, না হলে ওটা চেক করে কোনো লাভ নেই। আর আমি তো আগাগোড়াই বলেছি যে অবশ্যই ডেসক্রিপটিভ থেকে আমরা কাউকে কিন্তু বন্দুক থেকে ভর্তি করাইনি বা ভর্তি করাইও না। তোমার দরকার হলে তুমি করবে, আদারওয়াইজ ইওর লাইফ ইওর চয়েস। বা অন্য জায়গাতে দুয়ারে কোচিং আছে সবার জায়গায় এখন, তো যদিও বাংলায় ডেসক্রিপটিভ পেপার ওপেন করার ক্ষমতা আমরাই প্রথম রেখেছিলাম পশ্চিমবঙ্গে। এনিওয়ে, ও ওইসব কমেন্টে এসব কি বলছে তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা দিনরাত খাটছি, সাজেশন করার চেষ্টা করছি, করছি, কোথায় কোথায় পরীক্ষকদের কাজে লাগে, তোমাদের কাজে লাগে, চেষ্টা করছি বাবা আমাদের তোকে। এবং এখনও ইউটিউবে কিন্তু ক্লাস চলছে, আমরা চেষ্টা করছি আমাদের বেস্ট পারফর্ম করার, সেখানে তোমাদের সাধারণ মানুষ এবং প্রত্যেকের জন্য যাতে কিছু না কিছু করে দেওয়া যায় এই সমাজের জন্য, চিন্তাভাবনা আমরাও রাখি। এনিওয়ে, ওসব কথাবার্তা বলে লাভ নেই। যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে ডেসক্রিপটিভের জন্য অবশ্যই অফলাইন বেটার অ্যাপ্রোচ। যাদের সুবিধা আছে তারা অফলাইন আসতে পারো, বা তোমার এলাকায় থাকুক না, যে কোনো স্যারের কাছে যাও না, তোমার কোনো সমস্যা নেই, তো আমি তো বলি না আমার কাছে আসতে হবে। আর তোমার যদি মনে হয় এখানে এই কথাগুলো তোমার মনে যদি কাজের কথা বলে মনে হয়, দেন তুমি এখানে আসতে পারো। বেলঘড়িয়া শনিবার করে ক্লাস, আর নৈহাটিতে রবিবার করে ক্লাস অফলাইন। আর তুমি যদি একেবারেই কাজে কর্মে থাকো, ব্যস্ত থাকো, আমি আবার বলছি তাদের জন্যই অনলাইন। কিন্তু এরমটাও ভেবো না রেকর্ড দেখে নেবো। ভাই তুমি লাইভে শিখতে আসছো, তোমার ভুলটা তোমাকে ধরানোর জন্য করা হচ্ছে, আর রেকর্ড দেখে নেবো, তার তোমার খাতা চেকিং করে লাভটা কি? আমি আবার বলছি, যারা যারা ওই কমেন্টে লিখে বেড়ায় না যে ওই খাতা চেকিং হয় না, তুমি লাইভ করার ক্লাস অ্যাটেন্ড করেছো, অ্যাপের খুলে আমি অ্যাটেন্ডেন্স সিট দেখে দিতে পারি। সুতরাং কাজের কথা কাজে ভাবে বলতে পারলে ভালো হয়, এবং সেইটাই আমি ওপেন প্ল্যাটফর্মে এতগুলো কথা বলছি। তার কারণটাই কি, আমি চাইছি আমার কি লাভ, আমার স্টুডেন্ট যদি সবাই পাস করে যায়, আমি চাইবো ফেল করুক? তাতে আমার কলার কখন উঠবে? যখন তোমরা সবাই পাস করে যাবে। আমি কি তোমার চাকরি পেয়ে গেলে মাইনা নেবো তোমাদের থেকে? তা তো না, তোমার লাইফ বনে যাবে। আমরা কি পাবো? তোমার আনন্দে শরিক হতে পারবো যে না আমাদের থেকে ছাত্রছাত্রী পাস করছে। ফুল ভাল ন্যাকাপোনা কথাবার্তা। যাই হোক, তো অনলাইন ব্যাচ তাদের জন্যই দরকার যারা লাইভ ক্লাস করতে পারবে এবং নিজেকে চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারবে। মোস্ট সিরিয়াস স্টুডেন্ট দরকার আমার, কাদা করছে লোক আমার দরকার নেই। যারা পাস করতে চাইছো তাদের জন্য, তাদেরকে দরকার যাদেরকে আমি ধরে ভুলটা দেখাতে পারবো এবং তারা ভুল শেখার জন্য আসতে চাইছে। তো ফুল কোর্স যদি করতে চাও সেটাও চলছে। আর যদি তোমার মনে হয় জিএস
যারা হয়তো জিএসএ ধাক্কা খাচ্ছ, আমি তো প্রথমে সবার জন্য ওপেন প্ল্যাটফর্ম টপিকগুলো বলেই দিলাম। তো তারপরে তোমার যদি মনে হয় চেক অ্যান্ড ব্যালেন্স করানোর দরকার আছে, দেন আমিও পড়াই অল্প বিস্তর। সেখানে আমি আগের দিন বলেছিলাম বৃহস্পতিবার, একটু ডেটটা রেকটিফাই করে নিচ্ছি মঙ্গলবার আর শুক্রবার, তার কারণ আমি এক্সট্রা একটা ডেট হয়তো এক্সট্রা দেবো, কারণ পরীক্ষার যেহেতু ডেট বলে দিয়েছে, তো আমি এখানে এক্সট্রা ডেট সপ্তাহে কোন দিন পড়াবো সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ভর্তি তাদেরকে জানিয়ে দেবো যে কোন এক্সট্রা ডেটে আমি পড়াবো। হয়তো সপ্তাহে শুধু 2 দিন নয় 3 দিন করেও ক্লাস নিতে পারি এবং অ্যান্সার রাইটিং চেক চলবে। তো এই পার্টিকুলার জিএস ব্যাচটা কিন্তু 22 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো এইটুকু যারা মোস্ট সিরিয়াস ছেলেমেয়ে তাদের জন্য কথাগুলো বললাম। আর যারা, আমি বলছি না যে কোথাও ভর্তি না হলে পড়াশোনা করা যায় না, পাশ করা যায় না, তা বলছি না, তোমাদেরকে আমি পয়েন্ট বলে দিলাম, খরচা করে যেও। আর অবশ্যই লেখা এবং পড়া দুটোই অভ্যেস করো এবং টাইম ধরে ধরে লেখো। আমি বলছি না যে ভর্তি হলে চাকরি পাবে, তা নয়। অনেকেই অনেক সময় সেলফ স্টাডি তো করতেই হবে, কারণ আফটার অল কোথাও ভর্তি হলে তো তোমাকে সেলফ স্টাডি করতে হচ্ছে। সুতরাং আমি কোনোরকমভাবে কোনো দ্বিমত পোষণ করছি না। তো যার দরকার সে আসবে, যার দরকার নেই সে আসবে না। বাট নিজেকে খাটো। পাহাড়ে উঠতে গেলে তোমারই হাঁটু ব্যথা করবে, তোমার সঙ্গে গাইড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু পাহাড়ে উঠতে গেলে ওই পড়া ধরার কোনো স্কোপ নেই, ডেসক্রিপটিভ লেখা, তাই ওই সব চ্যাংড়া বাংড়া করে কোনো লাভ নেই বাবা। হাঁটু ব্যথা করো, ওপরে ওঠো, সেলফি তোলো। পাহাড়ে ওঠার জার্নি একটাই, তোমার যে রাস্তায় তুমি যেতে যাও না কেন, পাহাড়ে তুমি শর্টকাট ধরো কি হাট রাস্তা ধরো, তোমাকে পাহাড়ে উঠতে গেলে হাঁটু ব্যথা করবে। সাকসেস শুধুমাত্র একটা অ্যাচিভমেন্ট। এই যে যারা পাশ করেছো বাবা, প্রত্যেককে তোমাদের তো একটা অ্যাচিভ করলে, যে একটা ধাপ পেরোলে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমাদের সেই আর এক্সাইটমেন্ট আছে যখন তুমি দিয়েছিলে? নিশ্চয়ই না, কারণ তুমি একটা অ্যাচিভ করেছিলে জীবনে। চাকরি বাকরি না পেলেও কেউ যায় আসে না, চাকরি বাকরি পেলেও কেউ যায় আসে না, কিন্তু একটা করে যদি অ্যাচিভ করতে হয় সেটা যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্রে কোনো রকম নরম বোকা বোকা কথা শোনার কোনো দরকার নেই, বোকা বোকা কাজ করার দরকার নেই। তুমি পাস না করলে অন্য কেউ পাস করেছে। সুতরাং তোমাকে হার্ডকোর সৈন্য হতে হবে। তুমি চেষ্টা করো যেন একটা ভালো ওয়ারিয়ার হতে পারো। সৈন্য সামন্ত তো প্রচুর লোকে মরে যায়, বাট যেন প্রকৃত যে ওয়ারিয়ার যোদ্ধা, যে সে যদি হেরেও যায় না, সে তার কলার তুলে যেতে পারে। তো হাসি মুখে যেন সেই বিজয় লাভ হয়। ঠিক আছে? তো আমি প্রত্যেককে বলবো বাবা, ডেট বলে দিয়েছে, একদম ডি ডে বলে দেওয়া আছে, রেড জোন তারিখ ঝুলে গেছে। এবার 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 সিরিয়াস হও, সিরিয়াস হও। আর যদি রকম কোনো রকম দরকার পড়ে, আমি বারবার করে বলছি, অনেকে ফোন করার চেষ্টা করছো, ফোন সবসময় ধরতে পারি না, কারণ ক্লাসে থাকি। খাতা চেকিং করবো, ক্লাস নেবো, নাকি আমি তোমার ফোন ধরবো? তার থেকে হোয়াটসঅ্যাপ করো। হ্যাঁ, এবার লেট হতে পারে হোয়াটসঅ্যাপটা, তো আমি রাত জেগে জেগে রিপ্লাই করি। ঠিক আছে? আমার দেখনদারির জন্য কোনো টেলিকলারিং ওরমভাবে কেউ নেই। তো সেই কারণেই বলছি বাবা, যে একটু খাটি তো, তার জন্য কড়া কড়া কথা বেরোই। যাই হোক, শুধুমাত্র চাকরির পরীক্ষার খবর দিলাম, প্রচুর ভিউজ করলাম, ওইসব গল্প আমাদের মধ্যে নেই। ঠিক আছে? তো সেই কারণে যেহেতু খাঁটি, সেই জন্য খাটার জন্য একটু মাথা গরম থাকে। ঠিক আছে? তো কেউ গায়ে লাগিও না কথাগুলো, কিন্তু যেগুলো বলছি সেগুলো বুঝতে পারছো যে কেন বলছি। তো পড়ো, মন দিয়ে পড়ো, সামনে ডিডেট বলে দিয়েছে, পাগলের মতো পড়াশোনা করো। ঠিক আছে? আর যদি কেউ অফলাইনে আসো, দেখা হয়ে যাবে, কারণ বেশি দেরি নেই, অনলাইন ক্লাসেও দেখা হতে পারে। ঠিক আছে? জিএসের জন্য ব্যাচ রয়েছে। এই অবধি রাখলাম। প্রত্যেককে বেস্ট অফ লাক। যেখানেই যা যা পড়াশোনা করো না কেন, নিজের লড়াই নিজের সাথে, আবার উত্তীর্ণ হও। প্রত্যেককে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।